হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মোহাম্মদ সেলিম রেজা। আমি একজন গণিত প্রেমী এবং আমি গণিত শিখতেও ভালোবাসি এবং আমি গণিত শেখাতেও ভালোবাসি। তো আজকে আমরা যে ভিডিওগুলো বানাবো, তো সেই ভিডিওদের মধ্যে আমি এটাই বলবো যে এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। আমি ক্লাস 11-এর সমস্ত পশ্চিমবঙ্গের যে সিলেবাসের যে ম্যাথামেটিক্স আছে, সেই ম্যাথামেটিক্সটাকে আমি পুরোপুরি 1 by 1 এই ভিডিওর মাধ্যমে আপলোড করব। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে। তো মাধ্যমিকের পরে এখন যারা উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ এসেছে, তারা যদি এই ভিডিওগুলোকে ফলো করে তাহলে তাদের একটা বেশ ভালো লাভ হবে। এবং আমি চেষ্টা করব সমস্ত অনুশীলন থেকে শুরু করে সমস্ত কন্টেন্ট থেকে শুরু করে সমস্ত অনুশীলন পর্যন্ত, মতলব থিওরি, আর অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার, সমস্ত কিছু আমি 1 by 1 করাবো। তো প্রতি সপ্তাহে আমি 2টো করে ভিডিও আপলোড করব এবং এই ভিডিও আপলোড থেকে আপনারা এই পুরো ক্লাস 11-এর ম্যাথামেটিক্সটা করতে পারবেন। তো শুরু করে যাই ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের প্রথম চ্যাপ্টার মধ্যে সেটা হচ্ছে সেট থিওরি। কি নাম? সেট থিওরি। তো সেট তত্ত্ব, বাংলাতে বলা হয় সেট তত্ত্ব। তো সেট তত্ত্ব আমরা প্রথমে আমাদের জানা দরকার যে সেট তত্ত্ব ম্যাথামেটিক্সের ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের প্রথম চ্যাপ্টারই কেন দেওয়া হলো, ওকে সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার বা তারপরে কেন দেওয়া হলো না? তো সেট থিওরি এমন একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই ইম্পর্টেন্ট টপিকের মাধ্যমে আমরা ম্যাথামেটিক্সের এর আগে যেসব ম্যাথামেটিক্স আমরা করব সেগুলো শিখতে পারবো খুব সহজে। যেমন এই সেট তত্ত্বের প্রয়োগ কোথায় পাওয়া যাবে? এই সেট তত্ত্বের প্রয়োগ পাওয়া যাবে অবকলনে, ডিফারেন্সিয়েশন, সমাকলন, ইন্টিগ্রেশন, জ্যামিতি, জিওমেট্রি, আর অ্যালজেব্রা, বীজগণিত, সমস্ত জায়গাতেই, অ্যারিথমেটিক, পাটিগণিত, সমস্ত জায়গাতেই এর প্রয়োগ পাওয়া যাবে। এমনকি শুধু ম্যাথামেটিক্সে নয়, ম্যাথামেটিক্সের বাইরেও অনেক জায়গা আছে যে যেখানে এই সেট তত্ত্বের প্রয়োগ আছে। তাহলে যখনই আমরা হায়ার ম্যাথামেটিক্স শিখতে যাব তখনই আমাদের এই সেট তত্ত্বকে লাগবে। তার জন্যই যে সরকার থেকে, গভর্নমেন্ট থেকে যে প্রথম চ্যাপ্টারটাই ম্যাথামেটিক্সের সেট তত্ত্ব দেওয়া হয়েছে, যে এর আগে যতগুলো আমরা চ্যাপ্টার পড়ব সেই চ্যাপ্টারগুলো পড়তে যাতে খুব সুবিধা হয়, খুব ভালোভাবে করতে পারা যায়, তার জন্যই সেট তত্ত্বটাকে প্রথমে দেওয়া হয়েছে। তো সেট তত্ত্ব জিনিসটা কী? মানে সেট হচ্ছে একটা নাম। তো এই সেট তত্ত্ব মানে এর আগে আমরা যেগুলো আমরা বাস্তব জীবনে দেখেছি যে সেট তত্ত্ব, সেট কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। আমরা ম্যাথামেটিক্সে যাওয়ার আগে আমি আগে বাস্তবটাকে দেখে নিই যে বাস্তবে আমরা ম্যাথামেটিক্স কোথায় কোথায় প্রয়োগ করেছি সেট তত্ত্ব। আমরা যদি যাই দেখি, প্রথমে আসবে এইটা কি, এটা একটা কিসের চিত্র? এটা একটা জুয়েলারি সেটের চিত্র। জুয়েলারি সেট মানে দেখো এখানে একটা দেখো হার আছে, এখানে কানের আছে, 3টে কানের আছে। হ্যাঁ, তো এই যে জুয়েলারি সেট, যারা মেয়েরা পরে অলংকার পরে, জুয়েলারি পরে, তাহলে এটাকে একটা জুয়েলারি সেট বলা হয়। যে গলার সঙ্গে যে কানের একটা সেট বানানো হয়, তাহলে এটা একটা সেট। আমরা জুয়েলারি সেট এটাতে নাম শুনেছি, তাই না? এরপরে আমরা দেখব এই যে কার্ড, এটা হচ্ছে তাস। যে আমরা তো তাস, অনেকে দেখা যায় যে তাস খেলে, তো তারা টাকা পয়সা দিয়ে খেলে, এটা খেলা উচিত নয়। তাস একটা মনোরঞ্জন করার জন্য, বুদ্ধিমাত্রা বাড়ার জন্য যদি খেলানো হয় এটা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা দিয়ে খেলা উচিত নয়, এটা একদম ক্ষতিকারক। তো এই যে তাসের একটা সেট, সমস্ত কিছু আছে নাম্বার, তাহলে এটাকে কি বলা হবে? একটা তাসের সেট। ঠিক আছে, তাহলে দেখো দু জায়গায় আমরা কিন্তু সেট অলরেডি ব্যবহার করলাম। জুয়েলারিতে সেট ব্যবহার করেছি, জুয়েলারি সেট, তাসের সেট। তারপরে আমরা যদি এটাকে বলা, এটা কিসের একটা, দেখো এটা একটা খেলনার সেট, বাচ্চাদের যে খেলনার সেট সমস্ত কিছু থাকবে এখানে। আলমারি থেকে শুরু করে, স্পুন থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, চামচ থেকে শুরু করে, বেশ সমস্ত কিছু যতগুলো লাগে একটা কিচেন সেট বানানো হয়েছে বাচ্চাদের খেলানোর জন্য। তাহলে এটাও একটা সেট ব্যবহার করছি, যে টয়ের সেট, খেলার সেট। খেলার সেটের পরে এটা একটা ডিনার সেট, এটা তো একদম কমন। বিয়ে বাড়ি হলেই, অনুষ্ঠান বাড়ি হলেই কোথাও একটা কিছু গিফট দিতে হবে, তো চলো একটা ডিনার সেট দিয়ে দিই। তো ডিনার সেটে দেখো প্লেট আছে, গামলা আছে, তারপরে বাটি আছে, চামচ আছে, বিভিন্ন ধরনের বাটি, ট্রে আছে, বড় থালা আছে, ছোট থালা আছে।
তো সমস্তগুলো দিয়ে একটা কিন্তু এখানে সেট তৈরি হয়, ডিনার সেট। তাহলে এবার এরপরে আমরা দেখব, আচ্ছা এটা হচ্ছে দেখো সার্জেন সেট, যেটা ডক্টররা ব্যবহার করেন, কাঁচি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঁচি, বিভিন্ন ধরনের দেখো এখানে যে ধরার জন্য যে জিনিসগুলো আছে, তারপর ট্রে আছে, বাটি আছে। তো এই সব জিনিসগুলো দিয়ে কি ডাক্তাররা সার্জন করে। তো যখন সার্জন করে তখন বলে সার্জারি সেট নিয়ে আসো। সার্জারি সেট মানে হচ্ছে যতগুলো এই যে জিনিসগুলো দেখছো এই সব জিনিসগুলোকে নিয়ে আসার জন্য বলা হয়। আরও জিনিস আছে, তবে এটা একটা মিনিমাম হয়। আর এরপরে হচ্ছে দেখো একটা গান বাজানোর বাজনার সেট। এখানে দেখো সমস্ত কিছু আছে, ঢোল আছে, তারপরে গিটার আছে, তারপরে আরও যে বিভিন্ন জিনিসগুলো বাজানো হয়, কম্পিউটার আছে, মনিটর আছে, বক্স আছে, সাউন্ড সিস্টেম আছে, মাইক সিস্টেম আছে, সমস্ত কিছু নিয়ে একটা সেট তৈরি হচ্ছে। এটাকে কি বলা হয় যে মিউজিক সেট, ব্যান্ড সেট। তাহলে দেখো এই যে যতগুলো জায়গা আমরা ব্যবহার করলাম, এখানে জিনিস ব্যবহার করলাম, সেখানে সেট আছে, সেট সবগুলোকে বলা হচ্ছে। তার মানে কি এখানে এক বা একাধিক জিনিস সমষ্টিভাবে একটা বলা হয়েছে। যেমন এই জুয়েলারিতে শুধু মালা নেই, মালার সঙ্গে কানেরও আছে। তাসে শুধু একটা তাস নেই, একটা তাসে 52টা তাস একসাথে মিলে একটা সেট হয়। তারপর কিচেন সেটে দেখো একটা জিনিস নেই, এখানে অনেকগুলো জিনিস সংকলন করা হয়েছে, কালেকশন করা হয়েছে, কালেকশন করে একটা জিনিস বানানো হয়েছে। ডিনার সেটেও একটা জিনিস নেই, সেখানে একাধিক জিনিস আছে। তার মানে এখানে দেখো যতগুলো জিনিস দেখলাম সবগুলোতেই কিছু না কিছু একটা কালেকশন করে রেখেছে। তাহলে সেট এখানে একটা বাস্তবে আমরা বুঝতে পারি সেট মানে হচ্ছে কোনো কিছুর একটা কালেকশন, তাই না? তো এখানে দেখো সেট মানে হচ্ছে কোনো কিছুর একটা কালেকশন। তাহলে আমরা এখানে বলতেই পারছি যে সেটটা কী জিনিস, কোনো কিছুর একটা কালেকশন। তাহলে এই জিনিসটাই আবার কি হবে, ম্যাথামেটিক্সেও আমরা প্রয়োগ করব। যে আমাদের যে ম্যাথামেটিক্স আছে, গণিত আছে, সেখানেও সেট মানে হচ্ছে কোনো কিছুর একটা কালেকশান, কোনো কিছুর মানে বস্তু, কোনো কিছু মানে কি সেটা হতে হবে বস্তু হতে হবে। তাহলে বস্তু সমূহের সংকলন, কালেকশান, সংকলন, কালেকশানের বাংলা কি, সংকলন। তাহলে আমরা যদি ম্যাথামেটিক্সের ভাষায় যাই তাহলে সেট মানে কি হবে, কোনো কিছুর কালেকশান হবে। তাহলে আমরা এখানে যদি লিখি সেট থিওরি, চ্যাপ্টারের নাম কি, সেট থিওরি। আমরা এবার ম্যাথামেটিক্সে ঢুকে পড়েছি, ঠিক আছে? তার মানে এটা কি হবে, বস্তু সংকলন, বস্তুর সংকলন। সংকলন মানে কি, কালেকশন। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে আমরা যে কোনো জিনিস সংগ্রহ করতে গেলে, বস্তু সংগ্রহ করতে গেলে যেমন তেমনভাবে যে কোনো জিনিস সংগ্রহ করতে পারি না। যেমন একটা ডিনার সেটে কি একটা শাড়ি ভরে দেওয়া হবে, ভরে দেওয়া হবে না, কখনোই না, ওটা ডিনার সেটে থাকে না। একটা খেলনার সেটে কি, একটা খেলনার সেটে কি ওখানে একটা খেলনার মধ্যে কি একটা কাঁচি ঢুকিয়ে দেওয়া হবে, না, ঢুকিয়ে দেওয়া হবে না, অরিজিনাল কাঁচি ঢুকানো হবে না, কারণ বাচ্চারা খেলবে। বাচ্চারা যদি খেলে তাহলে কাঁচি নিয়ে বাচ্চাদের ক্ষতি হতে পারে, তাহলে অরিজিনাল কাঁচি, যে সার্জেনের কাঁচি, সেগুলোতে ঢুকিয়ে দেওয়া হবে না। তারপরে জুয়েলারি সেটে কি একটা থালা বাটি ঢুকিয়ে দেওয়া হবে, না, ঢুকিয়ে দেওয়া হবে না। তার মানে একটা দেখো যে নির্দিষ্ট একটা নিয়ম থাকা দরকার যে আমি কাদের কালেকশানটা নেব। তা সেট মানেই হচ্ছে বস্তু জিনিসের কালেকশান, কিন্তু তাই বলে আমি যেমন তেমনভাবে যে কোনো জিনিসের কালেকশান করতে পারি না। তো ম্যাথামেটিক্সের এই সেট হতে গেলে 3টে শর্তকে মানতে হবে। প্রথম শর্তটা কি হবে, 1 নম্বর শর্ত হচ্ছে সুসংগত হতে হবে। কি হতে হবে, সুসংগত হতে হবে। সুসংজ্ঞাত হতে হবে মানে কি, যে সংজ্ঞা মানে কি, সংজ্ঞা মানে কোনো কিছুকে বোঝানো হয় যে এই জিনিসটার মানে হচ্ছে এই জিনিসটা, ওর একটা ডেফিনেশন দেওয়া হয় যে এটার মানে হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে এটা। তার মানে সুসংগত হতে পারে, এইরকম একটা সুসংগত হতে হবে। তার মানে ওর জিনিসটাকে আমি নির্দিষ্টভাবে বোঝাতে পারবো যে হ্যাঁ আমি এই এই জিনিসগুলোকেই বোঝাচ্ছি, সেটা কিন্তু হতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে এই ক্লাসের মধ্যে, একটা ক্লাসের মধ্যে যারা ইউনিফর্ম পরে আছে তাদের কালেকশান, ঠিক আছে? আর ইউনিফর্ম মানে তো আমরা জানি, ইউনিফর্ম মানে যে আলাদা আলাদা স্কুলের আলাদা আলাদা ইউনিফর্ম হয়। তো আমি মেনে নিলাম যে নীল প্যান্ট আর সাদা জামা। তো যারা এই নীল প্যান্ট সাদা জামা পরে আছে তাদেরকে ইউনিফর্ম পরে আছে আর একটা জুতো পরে আছে,
তো তাদেরকে বলা হচ্ছে যে ইউনিফর্ম পরে এসছে, তো তাদের একটা কালেকশন আমি দেখতে পাচ্ছি যে এই বাচ্চাগুলো ইউনিফর্ম পরে আছে, তো তাদের কালেকশন নিয়ে নিলাম, তাহলে একটা সুসংগত হয়ে গেল এটা। কিন্তু আবার আমি যদি এই মধ্যে বলি যে এই ক্লাসরুমের মধ্যে যারা লম্বা ছেলে তাদের একটা কালেকশন নেব, তাদের একটা সংকলন নেব, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু হবে না, সুসংগত হবে না। কেন হবে না? কারণ লম্বা মানে কতটা লম্বা সেটা তো আমি এটা জানি না, যে কেউ 5 ফুট লম্বা, কেউ 6 ফুট লম্বা, কেউ 7 ফুট লম্বা, তাহলে কোনটা লম্বা বোঝাচ্ছি আমি কিন্তু সেটা বোঝাচ্ছি না। কারণ 4 ফুট লম্বা একজন, কেউ 5 ফুট লম্বা, কেউ 6 ফুট, তো সেটা তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তো আমি সবার কালেকশন নিয়ে নিতে হবে। তো সুসংগত করতে গেলে এখানে আমাদেরকে বলে দিতে হতো যারা 5 ফুটের ওপরে লম্বা আছো তাদের কালেকশন। তাহলে 5 ফুট একটা আমরা নির্দিষ্ট করে বলে দিলাম, এর আগে কিন্তু লম্বা বলেছিলাম কিন্তু নির্দিষ্ট বলিনি যে কতটার উপরে লম্বা হবে। তাহলে আমি এবার বলে দিলাম যারা 5 ফুটের ওপরে আছো তাদেরকে লম্বা বলছি, তাদের কালেকশন, তাহলে একটা নির্দিষ্ট করে বলে দেওয়া হলো, তাহলে সেটা সুসংগত হয়ে গেল। তাহলে এটা একটা হলো সুসংগতর দিক দিয়ে, যে একটা নির্দিষ্ট করে বলতে হবে। আবার একই ধরনের জিনিসকে বলতে হবে, একই ধরনের জিনিস যদি না বলি তাহলেও কিন্তু সেটা আবার সেটের সুসংগতের মধ্যে হবে না। যেমন ওই যে বললাম ডিনার সেটের মধ্যে শাড়ি ঢুকিয়ে দেওয়া যায় না, আবার শাড়ির সেটের মধ্যে গয়না সেটের মধ্যে আবার ডিনার সেটের কোনো একটা এলিমেন্ট ঢুকিয়ে দেওয়া যায় না, তাহলে সেটা কিন্তু একই টাইপের জিনিস হতে হবে, তাহলেই সেটা যে সেট হবে। তাহলে সুসংগত বলতে কী বোঝালো? দুটো জিনিস, একটা হচ্ছে একই টাইপের জিনিস হতে হবে, আর আরেকটা হচ্ছে ওর নির্দিষ্ট করে একটা আমাকে জিনিস বলে দিতে হবে যে এই জিনিসটা, ঠিক আছে? তাহলে 1 নম্বর হলো সুসংগত। 2 নম্বর হচ্ছে আলাদা 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 হতে হবে। তার মানে কি আলাদা আলাদা হতে হবে? মানে কি আলাদা আলাদা হতে হবে? এটার মানে হচ্ছে যে আমি একটা ডিনার সেট নিয়েছি, এই ডিনার সেটে মেনে নাও যে 6টা থালা আছে, তাহলে এটা থালা সেট হয়ে গেল। তাহলে এখানে কিন্তু সমস্তগুলো একই একই থালা হয়ে গেল। তো ম্যাথামেটিক্সে কিন্তু বলছে যে না, এটা একই একই হবে না। আমি যে কালেকশানগুলো নেব সেখানে একটা জিনিস একবারই থাকবে। যেমন আমি যদি বলি যে এই ছাত্রের মধ্যে কালেকশান হচ্ছে যে যারা 5 ফুটের উপর লম্বা আছে তাদের কালেকশান নেব একটা ক্লাস ছাত্রগুলোর মধ্যে, তো একবার রামকে যদি একবার নিয়ে নিলাম, তাহলে রামকে আবার কি দুবার নিতে পারবো? নিতে পারবো না, রাম তো একবারই হবে। তাহলে একটা কালেকশনের মধ্যে রাম একবারই থাকবে, তাহলে আলাদা হচ্ছে। রামের পরে আবার কাকে নিতে হবে? যদি নিতে হয় তো রহিমকে নিতে হবে। তাহলে রাম আর রহিম একসাথে নিতেই পারে, কিন্তু রামকে দুবার নিতে পারবো না। তার মানে যে যতগুলো কালেকশন নেব সেগুলো সবসময় আলাদা আলাদা হতে হবে। তাহলে একই সেটের মধ্যে দুটো একই জিনিস দুবার থাকবে না। যদি উদাহরণ নিই, যে আমি মেনে নিলাম যে ধরো যে সংখ্যা নিচ্ছি, সংখ্যা যদি উদাহরণ নিই যে একটা সেটের মধ্যে আমি নিলাম 1 2, আমি এরপরে কিন্তু আবার 1 নিতে পারবো না, এই 1 নিতে পারবো না, কারণ 1 একবার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সেটের মধ্যে কখনো আমি 1 নিতে মানে দুবার একই জিনিস নিতে পারবো না। আর এরপরে 3 নম্বর যেটা হচ্ছে ক্রম নিরপেক্ষ হবে। ক্রম নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ মানে কি? তার মানে এই যে এখানে আমি প্রথমে 1 নিয়েছিলাম, তারপরে 2 নিয়েছি, এটাই যে হতে হবে যে প্রথমে 1ই নিতে হবে আর তারপরেই যে 2 নিতে হবে তার কোনো মানে নেই। আমি প্রথমে 2ও নিতে পারি, তারপরে 1ও নিতে পারি। এবার আমার সুবিধার তো অনুযায়ী আমি সাজিয়ে নেব, সেটা যে এর পরে ও হবে ওর পরে ও হবে তা না। আমি যেভাবে সুবিধা করে আমি যেভাবে সাজাতে পারবো সেটা আমার ব্যক্তিগত উপর ব্যাপার, সেটা তোমারও ব্যক্তিগত ব্যাপার যে তুমি কোনটাকে কার পরে নেবে। তাহলে ক্রমের কোনো ভ্যালু থাকবে না, যে এটার মানে হচ্ছে যে 1-এর পরে 5 বসবে, 5-এর পরে 10 বসবে তা না, 10-এর পরেও 5 বসতে পারে, 1-এর পরেও 10-এর পরেও 1 বসতে পারে। তার মানে ক্রমের কোনো ভ্যালু থাকবে না। তার মানে এই 3টে জিনিস যদি আমরা শর্তগুলো যদি মেনে নেওয়া যায় একটা বস্তুর সংকলন সমষ্টির মধ্যে বা কালেকশানের মধ্যে, তাহলে আমি সেই কালেকশানটাকে কি বলতে পারবো? একটা সেট বলতে পারবো। তাহলে একবার ডেফিনেশনটা আর একবার ভালো করে বলে দিই যে সেট কেউ যদি জিজ্ঞাসা করেন যে সেট কী জিনিস, তাহলে সেট হচ্ছে কিছু বস্তুর কালেকশান, সংগ্রহ, ঠিক আছে? সেটা কি হতে হবে? সুসংগত হতে হবে,
2 নম্বর হচ্ছে যে দুটি বস্তু আলাদা আলাদা হতে হবে, আর বস্তুগুলোর মধ্যে ক্রম নিরপেক্ষ থাকতে হবে। তাহলে এই তিনটে জিনিস যদি শর্ত যদি আমি পেয়ে যাই, তাহলে আমি বুঝে নেব যে এটাকে একটা সেট বলা যাবে। ঠিক আছে, তাহলে আমরা সেট কিন্তু বুঝতে পারলাম যে সেট কী জিনিস। এবার আসি সেট আমরা কিভাবে লিখব। সেট কিভাবে লিখব, সবসময় দুটো জিনিস মাথায় ধ্যান রাখতে হবে সেট লেখার জন্য। কি ধ্যান রাখতে হবে? একটা প্রথমে হচ্ছে সেটের একটা দেখার জন্য একটা কাঠামো থাকে, দেখতে গেলে যে আমরা বাইরে থেকে দেখে বলে দেবো এটা সেট। কীরকম? সেটকে সবসময় কি হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। সেকেন্ড ব্র্যাকেট তো সবাই জানো, প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে বাঁকা বাঁকা করে থাকে সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর যেটা স্কোয়ার আকারে থাকে সেটাকে বলে তৃতীয় বন্ধনী। তো এই যে এটা সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কিন্তু সেট লিখতে হবে। আমি যদি একটা এক্সাম্পল হিসাবে নিই, যে মানো যে আমি নাম্বার নিচ্ছি 1 2 3 4 5 6, তাহলে আমি এখানে 6টা নাম্বার নিয়েছি। এই 6টা নাম্বারে দেখো সবগুলো এটা সেট হবে কি হবে না সেটা আগে ভেবে দেখতে হবে। তাহলে সেট হতে গেলে আমি প্রথমে কি বলেছিলাম, সুসংগত হবে। এগুলো কিসের কালেকশান নিয়েছি? সংখ্যার কালেকশান নিয়েছি, নাম্বারের কালেকশান নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা একটা সংখ্যার কালেকশান, একই সুসংগত। আলাদা আলাদা হতে হবে, দেখো এখানে 1 2 3 4 5 6 সবগুলোই আলাদা আলাদা আছে। আর তারপর ক্রম নিরপেক্ষ, ক্রমটা আমি এখানে আমার নির্দিষ্ট অনুসারে সাজিয়ে নিয়েছি। তাহলে এখানে আমি ক্রমটার এমন নয় যে ক্রমটা এইভাবে রাখতে হবে, যে কোনো রাখা যায়। তাহলে এটা সেট হচ্ছে। তাহলে এটা ক্রম নিরপেক্ষ হলে সেট হচ্ছে। তাহলে এখানে দেখো সেটটা লেখার জন্য আমরা একটা সেকেন্ড বন্ধনী দিয়ে সেটটাকে লিখেছি। তাহলে সেট সবসময় কিসের মধ্যে লিখব? এই সেকেন্ড বন্ধনীর মধ্যে লিখব। আর এই সেটের একটা নাম দিতে হবে। নাম দিতে হবে মানে সেটটাকে আমি যে চিনবো, এখানে 6টা সংখ্যা আছে, তাহলে এটা কিসের সেট? এই সেটের নাম কি বলবো? যে 1 2 3 4 5 6, অনেক বড় হচ্ছে। তাহলে আমি যদি এটাকে সংক্ষেপে একটা ছোট্ট করে নিক নেম দেওয়ার মতো করে একটা নাম দিয়ে দিই, যেমন কারো নাম আছে যে বড় করে নাম আছে 5টা 6টা, এবার ওকে ডাকতে গেলে এই যেমন আমার নাম যেমন মোহাম্মদ সেলিম রেজা, আমাকে ডাকতে গেলে যদি মোহাম্মদ সেলিম রেজা ভাবে ডাকা হয়, তাহলে অনেক বড় নাম হচ্ছে। তো ছোটো করে সেলিম, সেলিম মানে বুঝে যাবো যে হ্যাঁ আমাকেই ডাকছে। তাহলে সেই রকমই এই সেটটাকে ডাকার জন্য একটা ছোট্ট করে নিক নাম দিয়ে দেবো। সেটা কিভাবে দেব? সেটা দিতে হবে ইংরেজি অক্ষরের বড় হাতের ইংরেজি অক্ষর, ক্যাপিটাল। সবসময় আমরা কি করব? ক্যাপিটাল লেটারেই সেটের নাম দেব, কখনো কিন্তু ছোট হাতের নাম দেব না। তাহলে এখানে সেট একদম বাইরে থেকে দেখার জন্য দুই রকমভাবে জিনিসটা বুঝতে হবে, যে একটা হচ্ছে সেকেন্ড বন্ধনীর মধ্যে হচ্ছে, আর একটা হচ্ছে ইংরেজি বর্ণের ক্যাপিটাল অক্ষর দিয়ে সেটের নামটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা সেটের নাম হয়ে গেল। এরপরে আসি যে এটা তো একটা সেট ডাইরেক্ট বাইরে থেকে কিভাবে লেখা হয় সেটা, কিন্তু ম্যাথামেটিক্সের ভাষায় সেটকে আবার আমরা দুই রকম পদ্ধতিতে লিখতে পারি। ঠিক আছে, সেটকে আমরা কত রকম পদ্ধতিতে লিখতে পারি? দুই রকম পদ্ধতি। দুই রকম পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে রোস্টার ফর্ম। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার। এটাকে বাংলাতে লিখলো এটাই হবে রোস্টার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার মানে সেট নির্মাণ। তাহলে এই দুটো হচ্ছে কি, যে আমরা সেট কিভাবে লিখবো সেটার প্রসেস। তো এই রোস্টার ফর্মে কি আছে? রোস্টার ফর্মে হবে কি, আমরা যদি লিখতে যাই রোস্টার ফর্মে, তাহলে বলবো রোস্টার ফর্মে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে দিই এখানে। এই যে ভেতরে সেটের ভেতরে এ যে সেট আছে তার মধ্যে যে ভেতরে নাম্বারগুলো আছে 1 2 3 4 5 6,
এই এক একটা এলিমেন্টকে কি বলা হয়? এক একটা এলিমেন্টকে বলা হয়, এর মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় সদস্য। সদস্যর ইংরেজি হচ্ছে এলিমেন্ট। সদস্যের ইংরেজি কি? এলিমেন্ট। তাহলে এই ভেতরে যে জিনিসগুলো থাকবে সেটের মধ্যে যাদেরকে আমরা নিয়েছি তাদেরকে কি বলবো? সদস্য। যদি আমি বলি যে এখানে 5টা ছেলের কালেকশন নিলাম, 5জন ছেলের কালেকশন নিয়েছি, তাহলে এক একজন ছেলেকে কি বলবো? সদস্য। যেমন বলা হয় না যে মিটিংয়ে কমিটির সদস্য, একটা কমিটি, সেটাও একটা সেট টাইপের হচ্ছে। তো সেখানে যাদেরকে থাকবে তাদেরকে সদস্য বলা হয়। তাহলে এখানেও সেটের মধ্যে যারা থাকবে তাদেরকে সদস্য বলা হয়। তো এই রোস্টার ফর্মে কি হবে? এই রোস্টার ফর্মে সদস্যগুলোকে আমরা ডাইরেক্টলি দেখতে পাবো। তার মানে আমি বলছি সদস্যগুলোকে সরাসরি দেখতে পাওয়া যাবে। ঠিক আছে? আর সেট বিল্ডারে কি হবে? সরাসরি দেখতে পাওয়া যাবে না। কি হবে না? সরাসরি দেখতে পাওয়া যাবে না। তো কীরকম একটা এক্সাম্পল দিই। যেমন আমি ধরে নিলাম যে একটা সেট নিলাম, সেটটার নাম আমি দিয়ে দিলাম ভি। কি সেট নেব? এ ই আই ও ইউ, এই সেটটা নিয়েছি। ঠিক আছে? তাহলে এই সেটটা আমি কি নিয়েছি? আমরা ইংরেজি বর্ণমালা নিয়েছি। আর একটা জিনিস আমরা মাথায় রাখবো যে যদি সেটের মধ্যে যদি আমরা কোনো এলিমেন্ট নিই, এই যে সেটের মধ্যে নিয়েছি এলিমেন্ট, তাহলে এই এলিমেন্টগুলো আমরা সবসময় কী নেব? ইংরাজিতে ছোটো হাতের নেব। ভেতরে নিলে নাম দিব তখন ক্যাপিটালে দেব, কিন্তু ভেতরে যখন সদস্য লিখবো তখন কী দেবো? ছোটো হাতের স্মল লেটার দেব। ঠিক আছে? তো আমরা জানি যে এইগুলো ইংরেজি বর্ণমালা। তো ইংরেজি বর্ণমালার মধ্যে এগুলো কি হচ্ছে? ভাওয়েল হচ্ছে। ইংরেজি বর্ণমালার মধ্যে এগুলো কি? ভাওয়েল। তাহলে ভাওয়েলের দেখো কালেকশান নিয়েছি এখানে, ভাওয়েল কটা আছে? 5টা। তাহলে এখানে দেখো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি এ ই আই ও ইউ। ঠিক আছে? এ ই আই ও ইউ এখানে কিন্তু ডাইরেক্ট দেখা যাচ্ছে, তো ভাওয়েল দেখতে পাচ্ছি। কিন্তু সেট বিল্ডারে কি হবে? আমরা সরাসরিভাবে এরকম সংখ্যাগুলোকে লিখবো না, ভাওয়েলগুলোকে লিখবো না। আমরা কি লিখবো? ওর জায়গায় একটা আমি কন্ডিশন লিখে দেবো। কীরকম কন্ডিশন লিখে দেবো? একটা শর্ত লিখে দেবো। যেই শর্ত অনুযায়ী এই যে 5টা জিনিস পেয়েছি এই আই ও ইউ, সেইগুলোকেই আবার পাবো। মানে এমন নয় যে এই 5টা বাদ দিয়ে আমি অন্য কিছু পাবো। তাহলে একটা ফর্ম হচ্ছে ডাইরেক্ট সরাসরি আমি দেখতে পাচ্ছি, আর আরেকটা হচ্ছে যে আমি একটা সেন্টেন্স লিখে দেবো যেখানে সরাসরি কিন্তু দেখা যাবে না। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে এখানে সেট বিল্ডারে কী লিখবো? ভি ইকুয়াল টু কী লিখবো? ইংলিশ অ্যালফাবেটস এর ভাওয়েল। তাহলে আমরা যদি এখানে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলস লিখে দিলাম, তার মানে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলস কোনগুলো হবে? এ ই আই ও ইউ হবে। তার মানে এখানে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখলে, এগুলো যদি আমি এক্সাম্পল হিসাবে বলি, এক্সাম্পল, তার মানে কি একটাতে দেখছি যে সরাসরি দেখা যাচ্ছে আর আরেকটাতে সরাসরি দেখা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে চলো আর একটা উদাহরণ নিয়ে দেখি। তাহলে এই দুটো ফর্ম হচ্ছে এরকম যে একটাতে সরাসরি দেখা যাবে যে সদস্য যারা আছে তাদেরকে পুরোপুরি একদম লিখে দেবো, আর সেট বিল্ডারে কী হবে? যে সেখানে সরাসরি না লিখে ওর জায়গায় একটা আমরা শর্ত লিখে দেবো যে হ্যাঁ এই শর্ত অনুযায়ী যারা থাকবে তারাই হবে। ঠিক আছে? তাহলে চলো এরপরে দ্বিতীয় এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলগুলোতে কি করব? এক্সাম্পলগুলোতে একটা সেট রোস্টার ফর্মে লিখব, সেখান থেকে সেট বিল্ডারে বের করব, বা সেট বিল্ডারে লিখব, সেখান থেকে রোস্টার লিখব। ঠিক আছে? তাহলে আমি একটা যদি এক্সাম্পল নিই, এ ইকুয়াল টু
চলো 1 2 3 4 5 একটা সেট নিলাম। ঠিক আছে, তাহলে এগুলো কি সব নাম্বার হচ্ছে, সংখ্যা হচ্ছে এগুলো। ঠিক আছে, সংখ্যা হচ্ছে। তাহলে এটা দেখো এখানে আমরা সরাসরিভাবে সংখ্যাগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কোন ফর্ম, এটা হচ্ছে রোস্টার ফর্ম। এটাকে আমরা কি করব, সেট বিল্ডার লিখব। সেট বিল্ডারে কি লিখতে যাব, সেই সমস্ত এক্স যারা কি হবে একের থেকে বড় আর একের থেকে বড় বা সমান আর 5-এর থেকে ছোট বা সমান, আর কি হবে এক্স স্বাভাবিক সংখ্যা হবে। এক্সটা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, বোঝা গেল যে এক্সটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে যাই, ভাঙাভাঙিগুলো আসবে না, পূর্ণ সংখ্যাগুলোই আসবে স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো একের থেকে ছোট বা একের থেকে বড় বা সমান আর 5-এর থেকে ছোট বা ইয়ে হবে। তাহলে সমান হবে। এখান থেকে যদি আমি দেখতে পাই তাহলে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে আর 5 আসবে, কারণ 6 তো আসবে না, কারণ 6 এখানে বলে দিয়েছে যে এক্সটা কেমন হতে হবে, বলেছে এক্সটা বলেছে 5-এর থেকে ছোট হতে হবে। আর এদিকে 0 আসবে না, কারণ 0টা 1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে সেটা আর হবে না, 1-এর থেকে বড় হতে হবে, সামান্য বড় হতে পারে। তাহলে সেই তো আমরা এই সেটটা কি পেলাম যেটা আগে ছিল। তাহলে এটা কি ফর্ম হয়ে গেল, এটা ফর্ম হয়ে গেল সেট বিল্ডার। তাহলে একটা হয়ে গেল 1-এর থেকে ছোট বা সমান, আর একটা হয়ে গেল 5-এর থেকে সমান। তাহলে দুটো ফর্ম পেয়ে গেলাম এখানে, একটা পেয়ে গেলাম কি রোস্টার ফর্ম, আর একটা পেয়ে গেলাম সেট বিল্ডার ফর্ম। তাহলে এখানে কিন্তু দুটো ফর্ম আমরা পেয়ে গেলাম, রোস্টার ফর্ম, সেট বিল্ডার। তাহলে এখানে কি করলাম, রোস্টার ফর্ম থেকে সেট বিল্ডারে গেলাম। এবার আমি আরেকটা উদাহরণ নিই, যেটাতে আমরা কি করব, সেট বিল্ডার থেকে একটা রোস্টার ফর্মে নিয়ে আসব। যেমন একটা এক্সাম্পল যদি আমি লিখি, সাজ দ্যাট 5-এর থেকে বড় এক্স আর 10-এর থেকে ছোট। ঠিক আছে, আর যেখানে বলে দেব এক্স স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা কি দেখতে পারি, এটা কি ফর্ম, সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5-এর থেকে বড়, 5 কিন্তু আসবে না। এখানে দেখো 5-এর থেকে বড় বলে দিয়েছে, সমান চিহ্নটা কিন্তু নেই, এখানে সমান চিহ্নটা ছিল আর এখানে সমান চিহ্নটা নাই। তাহলে এখানে যদি সমান চিহ্নটা নাই তাহলে 5 কিন্তু আসবে না। তাহলে আমরা যদি নিই এখানে, তাহলে কোনটা আসবে, 6 আসবে। 5-এর পরে কি হবে, 6, 7ও আসবে, 8 আসবে, 9 আসবে আর 10 আসবে। 10 কেন আসলো, এখানে দেখো সমান চিহ্ন দেওয়া আছে, যে লেস দেন ইকুয়াল টু সমান চিহ্ন আছে, তাহলে এটা হয়ে যাবে এইটা সেট। তাহলে এটা যদি সেট বিল্ডার হয় তাহলে এটা কি হবে, রোস্টার ফর্ম। তাহলে আমরা দেখো সেট বিল্ডার থেকে একবার রোস্টার ফর্ম আর রোস্টার থেকে সেট বিল্ডার ফর্ম, এই জিনিসটা কিন্তু জেনে গেলাম যে কিভাবে হচ্ছে। তাহলে আমরা এখানে মাথায় রাখবো যে দুটো জিনিস, যে সেটের হচ্ছে দুটো জিনিস হচ্ছে, দুটো পদ্ধতিতে সেট লেখা যায়। একটা হচ্ছে রোস্টার ফর্মে লেখা যাবে আর আরেকটা হচ্ছে সেট বিল্ডার। তাহলে এই দুটো পদ্ধতি কিন্তু সেট লেখা যাবে। তাহলে পরীক্ষাতে বা বইয়ে বা কোনো উদাহরণে সবসময় কিন্তু একটা ফর্ম লেখা থাকবে না, যে শুধু যে সদস্যগুলোকে দেখা যাবে সেটা নয়, কখনো কখনো শর্ত দিয়ে বলে দেবে যে এই শর্ত আছে, আপনি তারপরে এবার সেই শর্ত থেকে আমাদেরকে সেই সদস্যগুলোকে বের করতে হবে, এলিমেন্টগুলোকে বের করতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সেটের সদস্য কারা কারা হবে। ঠিক আছে।